সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। শ্যামনগর আতুজান মহিলা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আমি আশুতোষ রায়, সহকারী অধ্যাপক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। আমরা আজকে উৎপাদন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের তাদের উদ্দেশ্যে আজকের এই অনলাইন ক্লাস। মহামারী করোনার কারণে ক্লাস অনেক দেরিতে হয়েছে। তোমাদেরকে দ্বিতীয় বর্ষের ছাত্রীদের পরীক্ষা আগামী 2021 সালের জুন জুলাই মাস নাগাদ হবে। সারা বিশ্বে মহামারী করোনার কারণে শিক্ষা ব্যবস্থা যখন সারা বিশ্ব যখন স্তম্ভিত মহামারী করোনাকে নিয়ে, তা ঠিক তখনই শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার কারণে গত মাস থেকে সমস্ত শিক্ষার কার্যক্রম বন্ধ। তার ভিতরে এই শিক্ষা ব্যবস্থাকে চালু রাখার জন্য, শিক্ষা ব্যবস্থাকে সাবলীল করে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ দিক নির্দেশনা চিন্তা করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তারই নির্দেশনায় এবং তারই পরামর্শে মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি তার দিক নির্দেশনায় এই অনলাইন কার্যক্রমের চালু করেছেন। তারই সুবাদে আমরা শ্যামনগর আতুজান মহিলা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আজকে আমি দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের তাদের উৎপাদন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় পরিবেশ সম্পর্কে আলোচনা করব। তা পরিবেশ বলতে কি বোঝায়? তোমরা পরিবেশ বলতে কি বুঝো? পরিবেশ কি? আমরা প্রথমত যদি আলোচনা করি যে পরিবেশ কি, পরিবেশ বলতে কি বোঝায়? পরিবেশ কি? পরিবেশ বলতে আমরা চারিপাশে যা কিছু আছে, আমরা যা দেখতে পাচ্ছি, আমরা যা এই চলছি, যার উপরে থেকে আমরা পৃথিবীতে চলাফেরা, খাওয়া দাওয়া, গান বাজনা, পড়াশুনো, খেলাধুলা, এই সবই হচ্ছে স্বাভাবিকভাবে এইগুলো কি পরিবেশ বলে। আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়েই আমাদের পরিবেশ। এই যা আছে সবকিছু আমাদের পরিবেশ। পারিপার্শ্বিক অবস্থাই হচ্ছে পরিবেশ। পারিপার্শ্বিক অবস্থা বলতে খাল, নদী, হ্রদ বা পার্ক, বিভিন্ন স্টুডিও বা বিভিন্ন কিছু, এই পারিপার্শ্বিক সবই হচ্ছে পরিবেশ। এর মধ্যে রয়েছে নদ নদী, পাহাড়, বনভূমি, প্রকৃতি, পশু পাখি, বাতাস, শিক্ষা, রাজনীতি, আইনকানুন প্রভৃতি, এই সবই হচ্ছে পরিবেশ। এসব কিছু সমন্বয়ে আমাদের পরিবেশ। পরিবেশ কোনো বিষয়বস্তুকে কেন্দ্র করে হয়ে থাকে, অর্থাৎ নির্দিষ্ট একটা বিষয়বস্তুকে কেন্দ্র করে অনেক সময় পরিবেশ হয়ে থাকে। এই জন্য প্রথমে একটি বিষয়কে ঠিক করে তার আলোকে পরিবেশকে চিন্তা করতে হবে। কোনো একটা বিষয়কে তাহলে ঠিক করতে হবে যে কোন বিষয়কে নিয়ে আমি পরিবেশ, কোন বিষয়ের কোন উপযোগী, সেই পরিবেশটা নির্ধারণ করতে হবে এবং চিন্তা করতে হবে। যদি বিষয় হয় বিপণন, আমরা যদি মনে করি যে আজকের বিষয় হচ্ছে বিপণন, তাহলে সেই বিপণন সম্পর্কিত বিষয়ে আলোচনা বা সেই সংক্রান্ত, তাহলে বিপণনের প্রেক্ষিতে পরিবেশ আসবে। বিপণন যদি বলা হয় তাহলে বিপণনের বিষয় আসবে। যদি বিপণন বাদে অন্য কোনো বিষয় আসে, যে ধরে নাও যে বাজারজাতকরণ, এই বা বিপণন বা বাজারজাতকরণ, এর উপরে যদি পরিবেশের দিক দেখতে হয়, তাহলে বাজারজাতকরণের সেই পরিবেশটা কি কি হবে, কেমন হলে বাজারজাতকরণ সুন্দর এবং সাবলীল হবে, মানুষ দেখতে পাবে সুন্দরভাবে, মানুষ বুঝতে পারবে যে এইটা সুন্দর হয়েছে, বাজারে কার্যক্রম পরিধি সম্প্রসারিত হয়েছে। তাই এই প্রসঙ্গে আমাদের বিখ্যাত লেখক ফিলিপ কটলার তিনি বলেছেন যে পরিবেশ হচ্ছে শক্তি এবং সত্তার সামগ্রিক রূপ। পরিবেশ হচ্ছে শক্তি এবং সত্তার সামগ্রিক রূপ, যা বাহ্যিক এবং কোনো নির্দিষ্ট প্রতিনিধির সাথে সম্ভাব্যভাবে সম্পর্কযুক্ত। প্রতিনিধির সাথে সামগ্রিকভাবে বা সম্ভাব্যভাবে সম্পর্কযুক্ত, অর্থাৎ তারা এইটাকের সাথে জড়িত, যে সেইটাকে হচ্ছে পরিবেশ। তা এখানে বিপণনের কতগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এই বিপণন পরিবেশের কতগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। পরিবেশ কতগুলো শক্তি এবং সত্তার সমন্বয়ে গঠিত।
পরিবেশ কতগুলো শক্তি এবং সত্তা সমন্বয়ে গঠিত। অর্থাৎ একটা পরিবেশ হতে গেলে জলবায়ু, বাতাস, নদী, খাল, পাহাড়, পর্বত, ভূমি, মরুভূমি সব নিয়েই হচ্ছে পরিবেশ। পরিবেশ উপাদানগুলো বাহ্যিক দিক থেকে আসে, বাইরের দিক থেকে আসে। অর্থাৎ এই যে বাতাস, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, এই নদী, খাল, এই সব বাইরে বাইরে এই সমস্ত থেকে পরিবেশের দিক থেকে আসে। একটি বিষয়কে কেন্দ্র করে পরিবেশকে চিন্তা করতে হয়। অর্থাৎ আমি যদি মনে করি যে আমি বিপণন বা বাজারজাতকরণে পরিবেশ চিন্তা করব, তাহলে আমি বাজারজাতকরণে করতে গেলে আমি কি কি পরিবেশ দরকার এবং কি কি পরিবেশে বাজারজাতকরণ সুবিধা হবে সেই বিষয়গুলো আমাকে পরিবেশে চিন্তা করতে হবে। অর্থাৎ আমি যদি ব্যবসা করি তাহলে বাজারজাতকরণ করতে গেলে আমাকে ব্যবসার পরিবেশের অনুকূল দেখতে হবে, যে নির্দিষ্ট কোথায় ব্যবসাটা স্থাপন করলে ভালোভাবে ওই ব্যবসাটা পরিচালিত হবে। এবং কেমন যে আমি যদি উৎপাদন চিন্তা করি তাহলে উৎপাদনের জায়গা নির্ধারণ করতে হবে যে সঠিকভাবে। যেমন বাংলাদেশের সিমেন্ট ফ্যাক্টরিগুলো, যে সমস্ত সিমেন্ট ফ্যাক্টরি আছে যেখানে সিমেন্ট তৈরি হয়, উৎপাদন হয়, এই জায়গাগুলো অধিকাংশ বড় বড় নদী বা ওই ধরনের যেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো, যে পণ্য আনা নেওয়া, তার যে বিদেশ থেকে বিভিন্ন ধরনের সিমেন্টের সামগ্রী নিয়ে আসে তৈরি করার জন্য, তাহলে এইগুলো ঠিক সেই রকম ভাবে আমাদের খুলনা অঞ্চলে মোংলাতে সিমেন্ট ফ্যাক্টরি আছে, যেখানে সিমেন্ট তৈরি হয়। এখানে মোংলা সমুদ্র বন্দর, সেখানে বিদেশি জাহাজ আসে। তাহলে ওই বিষয়গুলোকে একটা পরিবেশ চিন্তা করতে গেলে বিভিন্ন বিষয়কে চিন্তা করে করতে হবে। নির্দিষ্ট বিষয়ের উপর পরিবেশ প্রভাব বিস্তার করে। নির্দিষ্ট বিষয় বলতে পরিবেশ নির্দিষ্ট বিষয়ের উপর প্রভাব বিস্তার করে। অর্থাৎ যদি পরিবেশের তারতম্য হয়, পরিবেশের তারতম্যটা কি, আমাদের এই বাংলাদেশে, টোটাল বাংলাদেশের পরিবেশটা হলো দক্ষিণ পশ্চিম অঞ্চলটা সবসময়ের জন্য ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নিম্নচাপ এগুলো বেশি প্রাদুর্ভাব দেখা যায়। একটা কিছু হলেই এই এলাকাটায় বেশি প্রভাব বিস্তার করে। কিন্তু উত্তর অঞ্চলে আমাদেরকে সেইটা পরিবেশ ওই ধরনের খুব বেশি কম হয়, বড় রকম এরিয়া উত্তর অঞ্চল হয় না। এটা সুন্দরবন সহ সমুদ্র এলাকা, যে জন্য তা পরিবেশের এই যে এগুলো চিন্তা করতে হবে, মাথায় নিতে হবে। যে কারণে আমাদের এই যে হয়েছে আইলা বা সিডর, বুলবুল, বিভিন্ন রকমের আমপান, এই ধরনের হওয়ার পরে এই এলাকায় যত শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন যে সাইক্লোন শেল্টার, এগুলো এমনভাবে হচ্ছে পরিবেশের কারণে আস্তে আস্তে সেগুলো নিচে ফাঁকা দিয়ে উপরে 3-4 তলা করছে, মানুষ বিপদের সময় যাতে সেখানে থাকতে পারে মানুষজন পরিবহন নিয়ে। তা ব্যবসার ক্ষেত্রে ঠিক সেইভাবে তারা ব্যবসায়ীরাও এলাকার ব্যবসা বাণিজ্য করার জন্য তারাও ঠিক সেইভাবে মনস্থির করে পাকা ইমারত করে ব্যবসা প্রতিষ্ঠান খুলছে। আর উৎপাদন করতে গেলে উৎপাদনের ঠিক এই দক্ষিণ পশ্চিম অঞ্চলে এই এলাকায় পরিবেশটা হচ্ছে যে চিংড়ি চাষ বা ওই ধরনের মাছের উৎপাদনের জন্য পরিবেশ। এই এলাকার পরিবেশটা লবণ জল আছে, লবণ পানির জন্য পরিবেশের এইটা উপযুক্ত, যে কারণে এই পরিবেশটা এখানে নির্ভরশীল। তাই পরিশেষে বলা হচ্ছে কোন নির্দিষ্ট বিষয়ের উপর যে সকল বাহ্যিক পক্ষ সত্তা শক্তি প্রভাব বিস্তারকারী সেগুলো সমন্বয়ে ওই বিষয়ে পরিবেশ গঠিত। তাহলে আমরা এখানে পরিবেশ, প্রথম কি পরিবেশ কি, পরিবেশ বলতে আমাদের পারিপার্শ্বিক যা কিছু আছে, সত্তা এবং সাত্ত্বিক যে বিষয় আছে, পক্ষ এবং সত্তা শক্তি সব সমন্বয়ে আমাদেরকে পরিবেশ, এইটা হচ্ছে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন। আর পরিবেশ বলিতে কি বোঝায় যখন বলা হবে, তখন যে আলোচনাটা করলাম যে আমাদের পরিবেশের মধ্যে নদ নদী, পাহাড়, বনভূমি, ভূপ্রকৃতি, পশু পাখি, বাতাস, শিক্ষা, রাজনীতি, আইন কানুন প্রভৃতি, এই সবই হচ্ছে পরিবেশ। তাহলে পরিবেশ বলতে কি বোঝায়, এই যে আমরা পরিবেশের আলোচনা করলাম, অর্থাৎ যখন সফলভাবে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য উৎপাদন পূর্ব কিছু কার্যক্রম থেকে শুরু করে উৎপাদনকারীর কাছ থেকে পণ্য সেবা ভোক্তা পৌঁছানো, ভোক্তার কাছে পৌঁছানো পরবর্তী কিছু কার্যক্রমের সমষ্টিকে বিপণন বলে। এবং এই বিপণন পরিবেশ যেটা আছে এবং পারিপার্শ্বিক অবস্থার মধ্যে বিপণন, এই সমস্ত কার্যগুলি সম্পর্কে, তাই হচ্ছে বিপণন পরিবেশ। তাহলে প্রথম আমরা পড়ছি এই পরিবেশ, এর পরে আছে বিপণন পরিবেশ। বিপণন পরিবেশটা কি? বিপণন পরিবেশ হচ্ছে যে আমরা প্রথম পরিবেশ সম্পর্কে তো আলোচনা করছিলাম, চারিপাশে যা আছে, যা কিছু আছে, এই সব কিছু নিয়েই আমাদের পরিবেশ। আর এরপরে আছে বিপণন
পরিবেশ, অর্থাৎ বাজারজাতকরণ পরিবেশ। শুধু পরিবেশ আলোচনা করলাম, এরপরে আসছে যে বাজারজাতকরণ পরিবেশ। বাজারজাতকরণ পরিবেশটা হলো যে যে সমস্ত পণ্য সামগ্রী যে সফলভাবে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য, তো যে সমস্ত প্রতিষ্ঠান তারা সফলভাবে লক্ষ্য অর্জনের জন্য কি করে, যে উৎপাদন পূর্ব কিছু কার্যক্রম থেকে শুরু করে, অর্থাৎ উৎপাদনের আগে কিন্তু কিছু জিনিস দরকার হয়, স্থান, তার যে পরিমাণ মানে ওই কাঁচামাল, এগুলো প্রয়োজন হয় একটা জিনিস তৈরি করতে গেলে। তার সেই সমস্ত থেকে শুরু করে উৎপাদনকারীর কাছ থেকে পণ্য এবং সেবা ভোক্তার কাছে পৌঁছানো, অর্থাৎ একটা পণ্য উৎপাদনকারীর কাছ থেকে তৈরি হয়ে তার সার্বিকভাবে পাইকারি ক্রেতা, মধ্যস্থ কারবারি, খুচরো ব্যবসায়ীদের কাছ থেকে ভোক্তা পৌঁছানো পর্যন্ত, এবং ভোক্তার কাছে পৌঁছানো পরবর্তী কিছু কার্যক্রম সমষ্টিকে বিপণন বলে। আর যে পরিবেশের মধ্য দিয়ে, যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে বিপণন এই কার্যক্রমটা পরিবর্তিত হয়, এটি হচ্ছে বিপণন পরিবেশ। অর্থাৎ সেগুলো কি, পারিপার্শ্বিক অবস্থার মধ্যে রয়েছে বিভিন্ন পক্ষ, শক্তি, পারিপার্শ্বিক উপাদান। অর্থাৎ কি, এখানে বিভিন্ন শক্তি বা উপাদান চিহ্নিত থাকে। অর্থাৎ বিভিন্ন শক্তি কি, যে সেটা হলো বিপণনের মধ্যে রয়েছে ব্যবসায়িক পরিবেশে বিপণন কার্যক্রম সরাসরি প্রভাব বিস্তার করে, কিছুটা নিয়ন্ত্রণযোগ্য। আমরা পরবর্তীতে এটা আলোচনা করব, ব্যবসায়িক পরিবেশ এবং সামষ্টিক পরিবেশ আলোচনা করব। তো ব্যবসায়িক পরিবেশের কার্যক্রমগুলো সরাসরি প্রভাব বিস্তার করে বিপণন পরিবেশটা, এটা নিয়ন্ত্রণযোগ্য। আর সামষ্টিক পরিবেশে পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে এবং বিপণন ব্যবস্থাপনাকে নিয়ন্ত্রণ বহির্ভূত। ব্যবসায়িক পরিবেশটা, সামষ্টিক পরিবেশটা, এটা বিপণন পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারে না, নিয়ন্ত্রণ বহির্ভূত এটা। এই গেল বিপণন পরিবেশ। এখন বিপণন পরিবেশ এর পরে আমরা আসবো যেটা যে বিপণনের এই পরিবেশের প্রকারভেদ। বিপণন পরিবেশ আমরা খালি প্রথমে আলোচনা করছি পরিবেশ। পরিবেশ কি, পরিবেশ বলতে কি বোঝায়, বিপণন পরিবেশ কাকে বলে সেটা আমি এখানে উল্লেখ করিনি। এরপরে আসছে বিপণনের এই পরিবেশের প্রকারভেদ। পরিবেশের প্রকারভেদকে, পরিবেশকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এটা ফিলিপ কল্ডার আর গেরি আর্মস্ট্রং বিপণন পরিবেশকে দুই ভাগে ভাগ করেছে। নিম্নে বিপণন পরিবেশের প্রকারভেদ, ব্যষ্টিক পরিবেশ আর সামষ্টিক পরিবেশ। এখানে ব্যষ্টিক পরিবেশ আর সামষ্টিক পরিবেশ বিপণনের যে প্রকারভেদ, এই প্রকারভেদকে দুই ভাগে ভাগ করা হয়েছে। দুটো ভাগ হচ্ছে, একটা হলো ব্যষ্টিক পরিবেশ আর একটা হলো সামষ্টিক পরিবেশ। ব্যষ্টিক পরিবেশকে 6 ভাগে ভাগ করা হয়েছে। সেটা হলো কি, কোম্পানি, সরবরাহকারী, বিপণন মধ্যস্থ কারবারি, ক্রেতা সাধারণ, প্রতিযোগী এবং জনগোষ্ঠী। এই 6 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে ব্যষ্টিক পরিবেশকে কি করা হয়েছে, 6 ভাগে ভাগ করা হয়েছে। 6 ভাগ বলতে এটা কোম্পানি, সরবরাহকারী, বিপণন মধ্যস্থ কারবারি, ক্রেতা সাধারণ, প্রতিযোগী, জনগোষ্ঠী। আর সামষ্টিক পরিবেশকে 6 ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে জনসংখ্যা পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ। এই 6 ভাগে ভাগ করা হয়েছে সামষ্টিক পরিবেশকে। তাহলে আমরা এখন জানবো যে ব্যষ্টিক পরিবেশ বলিতে কি বুঝো, বা ব্যষ্টিক পরিবেশ কি, এইটা আমরা আলোচনা করব। তাহলে বিপণনের পরিবেশকে আমরা দুই ভাগে ভাগ করেছি। প্রথমত ব্যষ্টিক পরিবেশ, দ্বিতীয়ত সামষ্টিক পরিবেশ। আর ব্যষ্টিক পরিবেশকে 6 ভাগে ভাগ বলতে কোম্পানি, সরবরাহকারী, বিপণন মধ্যস্থকারী, ক্রেতা সাধারণ, প্রতিযোগী আর জনগোষ্ঠী। এই হচ্ছে ব্যষ্টিক পরিবেশের উপাদান। আর সামষ্টিক পরিবেশের উপাদান, অর্থাৎ ব্যষ্টিক পরিবেশের যে উপাদানগুলো আছে, এই ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো কিন্তু নিয়ন্ত্রণযোগ্য, অর্থাৎ নিয়ন্ত্রণ করতে পারে। ব্যবসায়ী যদি মনে করে এগুলো নিয়ন্ত্রণ করতে পারে। আর সামষ্টিক পরিবেশের যে উপাদান, 6টি উপাদান, সেটা হলো জনসংখ্যা পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, রাজনৈতিক পরিবেশ এবং সাংস্কৃতিক পরিবেশ। এই 6টি সামষ্টিক পরিবেশের উপাদান। সামষ্টিক পরিবেশের উপাদান কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না, ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করতে পারে। সামষ্টিক পরিবেশের নিয়ন্ত্রণ বহির্ভূত, এইগুলো নিয়ন্ত্রণ করতে বিপণন কর্তৃপক্ষ ও বাজারজাতকরণ কর্তৃপক্ষ এইগুলো নিয়ন্ত্রণ করতে পারে না। যাই হোক, আমরা এখন পরবর্তী আলোচনায় যেটা করব যে ব্যষ্টিক পরিবেশ বলতে কি বোঝায় বা ব্যষ্টিক পরিবেশ কি। ব্যষ্টিক পরিবেশ হচ্ছে ওই সকল শক্তি বা পারিপার্শ্বিক উপাদানের সমন্বয়ে গঠিত পরিবেশ যা কোম্পানি বিপণন কার্যক্রমকে সরাসরি প্রভাব বিস্তার করে। কোম্পানির যে বিপণন কার্যক্রম বলতে কোম্পানি যে কাজটা করে না, যে ওই প্রথম উৎপাদন করার পরে পাইকারির কাছে যায়, পাইকারি থেকে মধ্যস্থ কারবারির কাছে
ফড়িয়া, তার মধ্যে খুচরা কারবারি, সেখান থেকে ভোক্তা, এই 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 সমস্ত জায়গায় এরা সরাসরি প্রভাব বিস্তার করে, সরাসরি প্রভাবিত করে। ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো কোম্পানির কাছাকাছি অবস্থানকারী এবং কোম্পানি ব্যষ্টিক পরিবেশ কিছু উপাদান কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পারে, এর কাছাকাছি অবস্থানকারী। ব্যষ্টিক উপাদানগুলো হচ্ছে কোম্পানির সরবরাহকারী, এই যেটা আমরা আগে বলছি 6 ভাগে ভাগ করা হয়েছে ব্যষ্টিক পরিবেশকে। এই ব্যষ্টিক পরিবেশের সংজ্ঞায় বলা হয়েছে, ফিলিপ কটলার আর গ্যারি আর্মস্ট্রং বলছে, ব্যষ্টিক পরিবেশের ওই সব শক্তি সমন্বয়ে গঠিত যেগুলো কোম্পানির কাছাকাছি থাকে এবং কোম্পানি ক্রেতা সেবার সামর্থ্যকে প্রভাবিত করে। অর্থাৎ কোম্পানির ক্রেতা সেবার সামর্থ্য, ক্রেতা সেবার সামর্থ্য বলতে কি বোঝায়? অর্থাৎ ক্রেতা যে পণ্যটা কিনতে পারবে তার যে সামর্থ্যটা আছে, সেই সামর্থ্যের ভিতর বিবেচনা করেই সেই পরিবেশ বিবেচনা করেই পণ্যটা উৎপাদন করে বা উৎপাদনকারী আস্তে আস্তে সেটা বাজারজাত করে, যাতে উৎপাদন ভোক্তা, চূড়ান্ত ভোক্তা ভোগ করতে পারে। এই হচ্ছে ব্যষ্টিক পরিবেশ। ব্যষ্টিক পরিবেশের শক্তিসমূহকে 6টি ভাগে ভাগ করা হয়েছে। তোমরা এখানে পড়ে দেখবা যে 6টি ভাগের কথা বললাম, কেননা আমাদের যে প্রশ্ন হবে সেই প্রশ্নের ভিতরে ব্যষ্টিক পরিবেশের যে উপাদান থাকবে সেই উপাদানগুলো কিন্তু তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে থাকবে, অনুধাবনমূলক প্রশ্ন থাকবে। যেমন জ্ঞানমূলক প্রশ্নে ব্যষ্টিক পরিবেশে লিখবে যে ব্যষ্টিক পরিবেশের শক্তিসমূহ লিখো, তখন তোমাকে বলতে হবে যে ব্যষ্টিক পরিবেশে, তোমাদেরকে বলতে হবে যে ব্যষ্টিক পরিবেশের শক্তিসমূহ 6 ভাগে ভাগ করা হয়েছে। কোম্পানি, সরবরাহকারী, বিপণন, মধ্যস্থ কারবারি, ক্রেতা, সাধারণ, প্রতিযোগী এবং জনগোষ্ঠী, এই 6 ভাগে ভাগ করা হয়েছে। এবং এর ভিতরে যদি বলে যে সরবরাহকারী কি, অর্থাৎ তোমার জ্ঞানমূলক প্রশ্নে বললো যে সরবরাহকারী কি, তোমাদেরকে তাহলে বলতে হবে কোম্পানি উৎপাদন কাজে ব্যবহারের জন্য প্রয়োজনীয় উপকরণ যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান সরবরাহ করে তাদেরকে সরবরাহকারী বলে। কোম্পানি উৎপাদন কাজে যে সমস্ত পণ্য ব্যক্তি মানে সরবরাহ করে, অর্থাৎ ধরে নাও যে এই এলাকায় একটা গার্মেন্টস ফ্যাক্টরি হয়েছে, গার্মেন্টস ফ্যাক্টরি হলে এখানে তোমার সুতা কাপড় দরকার বা বিভিন্ন শীত কাপড় দরকার, গার্মেন্টসের লাগবে। এগুলো যারা সরবরাহ করবে, যারা এইগুলো ওই কোম্পানির কাছে সরবরাহ করবে, প্রয়োজনীয় উপকরণ যা যা গার্মেন্টসের প্রয়োজন ওই তৈরি করতে গেলে যা যা প্রয়োজন যেগুলো সরবরাহ করবে, এই সরবরাহ করাটা হচ্ছে তোমার সরবরাহকারী। এখানে কোম্পানি যদি বলা হয় যে কোম্পানি কি, কোম্পানি নিজেই তার ব্যষ্টিক পরিবেশের একটি শক্তি। কোম্পানি ব্যষ্টিক পরিবেশের শক্তি বলতে বলা হয়েছে প্রথমত যে উপাদানের প্রথম ব্যষ্টিক পরিবেশের উপাদান হচ্ছে কোম্পানি। কোম্পানি তো নিজেই, অর্থাৎ উৎপাদনকারী যে একটা নির্দিষ্ট, অর্থাৎ আমাদের দেশে বড় বড় কলকারখানাগুলো যেটা করা হয় সেটা ব্যক্তি মালিকানায় হয় না, সেটা কোম্পানিগতভাবে করে। মানে বড় বড় যেখানে কোটি কোটি টাকার লেনদেন হয় সেখানে বিভিন্ন কোম্পানি এই কার্যক্রমটা করে। এখানে বিপণন, মধ্যস্থ কারবারি, ব্যষ্টিক পরিবেশের 8টা শক্তি হলো বিপণন, মধ্যস্থ কারবারি। বিপণন, মধ্যস্থ কারবারি শক্তি বলতে অর্থাৎ বাজারজাতকরণ যখন হয়ে থাকে, উৎপাদনকারী যখন পণ্য বিক্রয় করে, উৎপাদনকারী তার পণ্য যখন বাজারে ছাড়ে, তখন এই পণ্যটা প্রথমত পাইকারির কাছে যায়, তারপরে যায় মধ্যস্থ কারবারির কাছে। মধ্যস্থকারীর সাথে কোম্পানি ক্রেতার কাছে পণ্য পৌঁছায়, অর্থাৎ মাধ্যমে ক্রেতার কাছে পণ্য পৌঁছায়। এটা কোম্পানি তার কাজটা কি করে, কোম্পানি করে মধ্যস্থ কারবারির মাধ্যমে পণ্য দেয়। আমাদের দেশে দেখবা যে যে বিভিন্ন শোরুম যেটা আছে, যে টেলিভিশনের শোরুম আছে, ফ্রিজের শোরুম আছে, এই শোরুমগুলো কি, এখানে উৎপাদিত পণ্য মধ্যস্থ কারবারি হিসাবে যারা ডিলার নেয়, অর্থাৎ ডিলার নিয়ে এরা বিক্রি করে, যে আমি হয়তো স্যামসাং কোম্পানির ডিলার, আমি ফ্রিজের ফিলিপসের ডিলার, এই ধরনের নেয়, তারা হচ্ছে বিপণন মধ্যস্থ কারবারি। ক্রেতা সাধারণ, যারা কোম্পানি পণ্য কেনে তারাই কোম্পানি ক্রেতা। 5 ধরনের ক্রেতা কোম্পানি পণ্য কিনতে পারে। এই ক্রেতা সাধারণ বলতে যারা কোম্পানি পণ্য কেনে এরাই হচ্ছে ক্রেতা সাধারণ। ভোক্তা বাজার, ব্যবসা বাজার, পণ্য বিক্রেতা বাজার। ভোক্তা বাজার যারা ভোগ করে, অর্থাৎ এই কোম্পানি থেকে 5 ভাগে পণ্য ক্রয় করে, একটা ভোক্তা বাজার। সাধারণ যারা ব্যবহার করবে তারা যেটা কিনবে। তারপর হচ্ছে ব্যবসা বাজার, খুচরা ব্যবসায়ীরা যেটা কেনে সেটি ব্যবসা বাজার, তারা কিনে আবার বিক্রি করবে। পুনঃ বিক্রেতা বাজার, পুনঃ ওই যেটা মধ্যস্থ কারবারির কথা বোঝায়। সরকারি বাজার, সরকারি বাজারে এখানে দেখা যাচ্ছে যে আমাদের দেশে যখন কোনো পণ্যের দাম উঠে যায় বা যখন গতিশীল বেশি ঊর্ধ্বমুখী হয়, তখন সরকার কর্তৃক একটি নির্ধারিত পণ্যের দাম দিয়ে
বাজারে বিক্রয় করতে হয়। সেই বিক্রয়টা হচ্ছে সরকারি বাজার, সেখানে নির্ধারিত রেট দেওয়া থাকে যে এই রেটের উপরে বা নিচে বিক্রি হবে না, সেই রেটে তোমাদেরকে পণ্য নিতে হয়। ওটা সরকারিভাবে ঘোষণা করা হয় যে এইরকম খোলা বাজারে। আমাদের দেশে এটা তোমরা লক্ষ্য করছো, যখন রোজা বা ঈদ আসে তখন সামনে যখন পণ্যের কোন জিনিস দাম বাড়ে তখন সেটা বলা হয় যে খোলা বাজারে চিনি বা ছোলা বা এই ধরনের বিক্রি হবে, পেঁয়াজ বিক্রি হবে। যখন দেশে পেঁয়াজের দাম বেড়ে গেল তখন তো এই খোলা বাজারে, তো এইটাও সরকারি বাজার বলা হয়। তা যাই হোক, ব্যষ্টিক পরিবেশের এই শক্তিসমূহ আমরা আলোচনা করলাম। ব্যষ্টিক পরিবেশের যে 6টি পরিবেশের প্রকারভেদে, প্রথমত ব্যষ্টিক পরিবেশ, তার ব্যষ্টিক পরিবেশের শক্তি 6টা, আমরা এই 6টি বিষয়ে আলোচনা করলাম। এরপরে আসবে সামষ্টিক পরিবেশ। সামষ্টিক পরিবেশকে বলা হচ্ছে কি, সামষ্টিক পরিবেশের শক্তিসমূহ। আমরা এখানে আলোচনা করলাম ব্যষ্টিক পরিবেশের শক্তিসমূহ। ব্যষ্টিক পরিবেশের শক্তিকে 6 ভাগে ভাগ করা হয়েছে, আর সামষ্টিক পরিবেশের শক্তিকেও 6 ভাগে ভাগ করা হয়েছে। সামষ্টিক পরিবেশ বলতে বোঝানো হচ্ছে কোম্পানি অন্যান্য ব্যষ্টিক পরিবেশ উপাদানসমূহ বৃহত্তর সামষ্টিক পরিবেশের কাজের মধ্যে কাজ করে, পরিবেশের মধ্যে কাজ করে। অর্থাৎ এই কোম্পানি তার ব্যষ্টিক পরিবেশের উপাদানসমূহ বৃহত্তর সামষ্টিক পরিবেশের ভিতরে মিলিতভাবে কাজ করে, এবং কোম্পানির বাইরে বৃহত্তর সামাজিক শক্তিসমূহ সামষ্টিক পরিবেশের অন্তর্ভুক্ত, কোম্পানির এর ভিতরেই অন্তর্ভুক্ত। সুযোগ এবং হুমকি দুটোই সৃষ্টি করতে পারে। অর্থাৎ সামষ্টিক পরিবেশ কোম্পানির জন্য সুযোগ এবং হুমকি। তার কারণ হলো সামষ্টিক পরিবেশের যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলো কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারে না, নিয়ন্ত্রণ বহির্ভূত যে উপাদানগুলো, সেইগুলো কোম্পানি, সেই জন্য এখানে সুযোগ এবং হুমকি সৃষ্টি করতে পারে। এটা দুটোই বিষয় এর ভিতরে অন্তর্নিহিত আছে। এখানে পরোক্ষভাবে কোম্পানির কাজে প্রভাব বিস্তার করে। সামষ্টিক পরিবেশ পরোক্ষভাবে, সরাসরি প্রত্যক্ষভাবে করে না, পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। এইখানে সামষ্টিক পরিবেশের যে শক্তিসমূহ যা, সেটা হলো সামষ্টিক পরিবেশের শক্তিকে 6 ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে জনসংখ্যা পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ। অর্থাৎ এই 6 প্রকার শক্তিসমূহ, সামষ্টিক পরিবেশের এই 6 প্রকার শক্তিসমূহ তাদের পরিবেশকে, তাদের ইয়ে করে, পরিবেশকে তারা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। সামষ্টিক পরিবেশ এই শক্তিসমূহ, এগুলো কোম্পানির জন্য যেমন সুযোগ সৃষ্টি করে, আবার কোম্পানির জন্য এরা আবার অনেক সময় কোম্পানির সুযোগ এবং হুমকি দুটোই সৃষ্টি করতে পারে। কেননা এখানে যে উপাদানগুলো আছে, জনসংখ্যা পরিবেশ প্রথমত, সামষ্টিক পরিবেশের যে উপাদান সেটা হলো জনসংখ্যা পরিবেশ। জনসংখ্যা পরিবেশ বলতে হচ্ছে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাজারের সদস্যদের সংখ্যাতাত্ত্বিক পরিসংখ্যান, যেমন বয়স, ঘনত্ব, লিঙ্গ, বর্ণ, জাতি প্রভৃতি জনসংখ্যা পরিবেশ। এই পরিবেশকে অবশ্যই সামষ্টিক পরিবেশের যে শক্তি তার ভিতরে প্রথম। এবার এইটাকে যে বাজার যদি মনে করে নিয়ন্ত্রণ করবে, এদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না, মানে এগুলো নিয়ন্ত্রণ বহির্ভূত। কেননা বয়স তো বিভিন্ন বয়সের হবে, এটা তো নির্দিষ্ট বয়সের জন্য যে উৎপাদন করবে, যে সমস্ত পণ্য বাজারে উৎপাদন করবে, এটা কিন্তু করে না। একটা নির্দিষ্ট মাপের পরে বাজারে যে যতটুকু যার যে বয়স বা সেইটা পরিমাণ করে থাকে। আমাদের দেশে যে সমস্ত পণ্য তোমরা ব্যবহার করো, তুমি যে পণ্যটা ব্যবহার করো, তোমার ছোট ভাই বোন ব্যবহার করে, তোমাদের সেটা দেখা যাচ্ছে আলাদা আলাদা ভাবে কোম্পানি এইগুলো তাদের মাথায় বিবেচনা করে। কিন্তু কোম্পানি এমন করতে পারে না যে একই ধরনের আছে শুধু একই ধরনের তৈরি করবে, সেটা করতে পারে না। অর্থনৈতিক পরিবেশ, এখানে দেখা যাচ্ছে অর্থনৈতিক পরিবেশ ভোক্তার ক্রয় ক্ষমতা বা ব্যয় ধাঁচকে প্রভাবিত করে। আয়, পণ্য মূল্য, মুদ্রাস্ফীতি, কর, সুদের হার প্রভৃতির উপর ভোক্তার ক্রয় ক্ষমতা ও ব্যয় নির্ভর করে। যেমন পণ্য মূল্য যদি বেশি হয় তাহলে ভোক্তার সক্ষমতা কমে যাবে। এখানে অর্থনৈতিক পরিবেশটা হচ্ছে এমন যে যদি ভোক্তার ওই পণ্যটার বেড়ে যায়, পণ্যটার দাম বেড়ে যায়, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে সেটা ক্রয় ক্ষমতা কমে যায়। এই জন্য কোম্পানি সবসময় থাকে যে সামষ্টিক পরিবেশের চিন্তা করে যে উৎপাদন খরচ, টোটাল একটা পণ্য উৎপাদন করতে যে খরচ হবে তার ভিতরে সামান্য কিছু লাভ রেখেই, সামান্য কিছু তার মুনাফা রেখেই সেই পণ্যটা বাজারে বিক্রয় করে। বাজারে বিক্রয় করলে তাহলে সেটা হয়। কিন্তু যখন এইটা অনেক সময় দামটা বাড়ে, কেন দাম বাড়ার কারণ হলো যারা আমাদের দেশে পাইকারি বা মধ্যস্থ কারবারি, এরাই বিভিন্ন সময় দাম
বাড়াই দেয় মধ্যস্থতার কারবারিরা বা খুচরা ব্যবসায়ীরা, এটা বাড়াই দেয়। তাই এটা অর্থনৈতিক পরিবেশ, আর এই জন্য ভোক্তার আয়ের পরিবর্তন বা ব্যয় ধাঁচের পরিবর্তনের উপর বিবরণকারীকে দৃষ্টি দিতে হয়। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে তখন অর্থনৈতিক পরিবেশের এই বাধাধারার কারণে যে সাংস্কৃতিক পরিবেশের সেই শক্তি, এটা দেখা যাচ্ছে যে আয়ের পরিবর্তন এবং ব্যয়ের যে এটা নির্ধারণ হয়, তখন তার উপর বিপণনকারীকে দৃষ্টি দিতে হয় যে আমি যে পরিমাণ আয় করব, আয়ের ভিতরে রেখেই আমি পণ্য ক্রয় করতে আমার সক্ষমতা আছে কি নেই সেটাকে বিবেচনা করতে হবে। তারপরে আছে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ বলতে বলা হয়েছে যে জলবায়ু, খনিজ সম্পদ, নদী, বনজ সম্পদ প্রভৃতি দিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত। প্রাকৃতিক পরিবেশ সাংস্কৃতিক পরিবেশের তৃতীয় উপাদান। সাংস্কৃতিক পরিবেশের তৃতীয় শক্তি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ বলতে প্রকৃতির প্রদত্ত যে সমস্ত শক্তি, এটা হচ্ছে জলবায়ু, খনিজ সম্পদ, নদী, বনজ সম্পদ প্রভৃতি। প্রাকৃতিক পরিবেশ যেমন বিপণন কার্যক্রমকে প্রভাবিত করে, বিপণন কার্যক্রমকে প্রভাবিত করে কেন? যে এই সমস্ত পরিবেশে জলবায়ু আমাদের তো নিয়ন্ত্রণের বাইরে। আমরা প্রথমেই বলেছি যে সাংস্কৃতিক পরিবেশের উপাদান সমূহ নিয়ন্ত্রণ করা যায় না, অনিয়ন্ত্রণযোগ্য। অনেক সময় এগুলো আবার পরিবেশের জন্য সুযোগও সৃষ্টি করতে পারে। যদি আমাদের দেশের এই জলবায়ু যদি স্বাভাবিক থাকে, কোনো ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস না থাকে, তাহলে তো ব্যবসা প্রতিষ্ঠানে বাজারজাতকরণে সাংস্কৃতিক পরিবেশের উপাদানটা খুবই ভালো। কিন্তু যখন আমাদের দেশে ঘূর্ণিঝড় সহ জলোচ্ছ্বাস বা ওই ধরনের টর্নেডো আঘাত হয়, তখন সেটা ক্ষতিকর। তারপর প্রাকৃতিক পরিবেশে আরেকটি আছে খনিজ সম্পদ। খনিজ সম্পদ আমাদের দেশে যে কেরোসিন, ডিজেল উৎপাদন হয় বা যেগুলো তৈরি করে বা এগুলো আসে, এগুলো আমাদের খনিজ সম্পদ। এগুলো আমাদের জন্য খুবই দরকার, কেননা কাঁচামাল যদি না পাওয়া যায় আর ব্যয় বেশি হয়, তাহলে উৎপাদন বাধাগ্রস্ত হবে, উৎপাদন ব্যয় বেশি হবে। আমাদের দেশের ওই যে ইয়ের থেকে যে পণ্যটা নেওয়া হয়, বিশেষ করে খনি থেকে তোলার পরে একটু শোধনাগারে নিয়ে সেটাকে শোধিত করে তারপরে বাজারে ছাড়া হয়। এটা খরচ যদি বেশি হয়, সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে বাজার উদ্যমুখী হলে ক্রেতা হতাশাগ্রস্ত হয়, তখন ক্রেতার হার কমে যায়। এইটাই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিকের এই বিষয়গুলো মাথায় রাখতে। অনেক সময় বিপর্যস্ত হলে, প্রকৃতি প্রদত্ত সম্পদ যদি বিপর্যস্ত হয়, তখন হয়তো যদি সরবরাহটা ঠিক মতো না ওঠে বা না পাওয়া যায়, তখন এটা বিপর্যয় দেখা যায়। প্রযুক্তিগত পরিবেশ। প্রযুক্তিগত পরিবেশটা হচ্ছে নতুন প্রযুক্তি, নতুন পণ্য এবং বাজার সুযোগ সৃষ্টি করে। কোম্পানির মাধ্যমে সুযোগের হুমকি দুটো সৃষ্টি আসতে পারে। প্রযুক্তিগত আমাদের দেশের যে প্রযুক্তিগত পরিবেশ, এই পরিবেশটি আমাদের বর্তমান প্রযুক্তিগত পরিবেশে আমরা যে ডিজিটাল যুগে, যে আমরা ইন্টারনেটের যুগে বাস করছি, আমরা এর সুযোগ সুবিধা নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মানুষ এখানে বসে বহির্বিশ্বের বাজার দর জানছে, বহির্বিশ্বে প্রত্যেকটা কাঁচা পণ্য এনে এখানে বাজারজাত করে এখান থেকে পণ্য উৎপাদন করে বাজারে থাকছে। এবং এইটা যদি দেখা যাচ্ছে ঠিক মতো ভাবে কাজ না করে, প্রযুক্তিগত পরিবেশ কাজ না করে, সেক্ষেত্রে এটা সমষ্টি। কেননা অনেক সময় এই তথ্যটা ভালোভাবে তথ্য বিভ্রাট যখন জানতে না পারে, তখন ব্যবসায় বাধাগ্রস্ত হয়। এখন মানুষ বাড়ি বসেই তার প্রযুক্তির মাধ্যমে তার যে সাংস্কৃতিক পরিবেশের উপাদান প্রযুক্তির মাধ্যমে এই কার্যক্রমটা হাতে নেয়। প্রযুক্তিগত পরিবেশে পরিবর্তন, নূতন বাজার সুযোগ, গবেষণা, উন্নয়ন ব্যয়, বর্ধিত নিয়ন্ত্রণ। সাথে সাথে তাল মেলাতে না হলে বিপণনকে টিকে থাকতে পারবে না। অর্থাৎ কি বলা হচ্ছে, যে পরিবর্তিত প্রযুক্তির সাথে প্রতিনিয়ত আমাদের প্রযুক্তিগত পরিবেশ পরিবর্তন হচ্ছে, এর সাথে যদি তাল মিলিয়ে না চলতে পারে, তাহলে বিপণনকারী টিকে থাকতে পারবে না। সে কেননা এই ডিজিটাল যুগে যেভাবে ব্যবসায়িক কার্যক্রমটা পরিচালিত হচ্ছে, এই ব্যবসায়িক কার্যক্রম, বিপণন কার্যক্রম ঠিক অনলাইনে এখন তো প্রত্যেকেই, যে আমরা যারা আমদানি রপ্তানি ব্যবসা করে, যারা বিদেশ থেকে পণ্য আমদানি করে এবং বিদেশে রপ্তানি করে, তারা যে কাজটা করে এটা সম্পূর্ণ প্রযুক্তিগত মাধ্যমে করে থাকে। রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশ অন্তর্ভুক্ত আইন কানুন, সরকারি সংস্থার চাপ প্রয়োগকারী দল বিপণন কার্যক্রমকে প্রভাবিত করে। সরকার যদি বিপণনের সাথে সম্পর্কিত আইনসমূহ কঠোরভাবে কার্যকর করে, তাহলে বিপণনকারীকে যথাযথ সেসব আইন মেনে চলতে হবে। রাজনৈতিক পরিবেশ হলো সরকার বিধিনিষেধ আরোপ করে যেটা বলে সেটাকে যদি চলতে হয়, তাহলে তারা বিধিনিষেধের তার আইনের ভিতরে চলতে হবে। তাই বিপণনকারীকে আইন কানুন, সরকারের মনোভাব, নৈতিকতা প্রভৃতি বিবেচনা কার্যক্রম পরিচালনা করতে হবে।
অর্থাৎ সরকার যদি মনে করে না এই জিনিসটা করতে দেব না, এটা অহেতুক বাজারের জন্য ক্ষতিকারক, অবশ্যই সেটা করতে দেবে না। কারণ আমাদের দেশে যেমন কিছু কিছু জিনিস যেগুলো পরিবেশের জন্য হুমকি, সেটা হচ্ছে পলিথিন এবং ধূমপান, সেটা সরকারিভাবে নিষিদ্ধ করছে। কিন্তু তারপরেও হয়তো এটা বিভিন্নভাবে ব্যবসায়ীরা চোরাইভাবে এগুলো পরিচালনা করে। কিন্তু এগুলো দেখা যাচ্ছে রাজনৈতিকভাবে এটা কিন্তু আছে, এটাতে বিধিনিষেধ আছে যে না এগুলো সেবা করা যাবে না। তারপরে সামাজিক পরিবেশের সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে সাংস্কৃতিক পরিবেশ। সমাজের বিশ্বাস, মূল্যবোধ, জীবন ধারণ পদ্ধতি, আচরণ, রীতিনীতি, মনোভাব প্রভৃতি বিষয় বিপণন কার্যক্রমকে প্রভাব বিস্তার করে। এইগুলো কি সাংস্কৃতিক পরিবেশ। সাংস্কৃতিক পরিবেশের যে উপাদান, সেগুলো দেখা যাচ্ছে যে সমাজের মানুষের তাদের একে অপরের প্রতি বিশ্বাস, তাদের একে অপরের প্রতি মূল্যবোধ বলতে তাদেরকে মূল্যায়ন করা, যে যে স্তরে যে যে পেশায় নিয়োজিত তার সেইভাবে মূল্যায়ন করা, জীবনযাত্রার পদ্ধতি, জীবন ধারণ পদ্ধতি, তারা বিভিন্ন রকমের জীবন ধারণ করে থাকে, যে যে পেশায় নিয়োজিত সেভাবে তার জীবন ধারণ করে। তাই এইগুলো দেখা যাচ্ছে যে সামাজিক পরিবেশের এই উপাদানগুলো সর্বশেষ হলো সাংস্কৃতিক পরিবেশ। যেমন বাংলাদেশে ধর্মবিশ্বাসের কারণে প্রকাশ্যভাবে মত বিপণন করা যায় না, এটা হচ্ছে একটা পরিবেশ, অর্থাৎ কোনো কেউ মত পান করতে পারবে না। মানুষের কোনো সাংস্কৃতিক মূল্যবোধ প্রাথমিক এবং কোনোগুলো মাধ্যমিক তা বিবেচনা করে বিভাগীয় কার্যক্রম পরিচালনা করতে হয়। অর্থাৎ বিপণনকারীকে তাদের দেখতে হবে যে মানুষের সাংস্কৃতিক মূল্যবোধ বর্তমান এবং মধ্যস্থ এই বিষয়গুলো বিবেচনা করেই বিপণনকারীকে তাদের কার্যক্রম পরিচালনা করতে হয়। তা যেহেতু সামষ্টিক পরিবেশ বিপণন শক্তিসহ বিপণনকারী নিয়ন্ত্রণ বহির্ভূত, তাই এসব শক্তি যথাযথ বিবেচনা করে বিপণন কার্যক্রম পরিচালনা করতে হয়। যাই হোক, আমরা আজকের এই ক্লাসে পরিবেশ কি, পরিবেশ বলতে কি বুঝায়, পরিবেশের বিপণনের পরিবেশ বলতে কি বোঝায়, পরিবেশের প্রকারভেদ, ব্যষ্টিক পরিবেশের শক্তিসমূহ, সামষ্টিক পরিবেশের শক্তিসমূহ আলোচনা করলাম। এবং তোমরা বাড়িতে বসে এই আজকের অনলাইন ক্লাসে যে আলোচনা হয়েছে এগুলো বইয়ের সাথে মিল করে দেখবা, সুন্দরভাবে আগামী ক্লাসগুলো অংশগ্রহণ করবা এবং এগুলো আয়ত্ত করে বাড়িতে দেখলেই অবশ্যই তোমরা পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে পারবা এবং আগামী যে চূড়ান্ত পরীক্ষা, এই চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য সেইভাবে তোমরা বাড়িতে বসে প্রস্তুতি নাও এই রেখে, এবং বাড়িতে বসে পড়াশোনা করবা। বাড়ির বাইরে করোনার সময় বাড়ির বাইরে বের হলে অবশ্যই তুমি সহ পরিবারের সবাই মাস্ক ব্যবহার করবা, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের অনলাইন ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।